সত্যজিৎকে বাঁচাতে পরশুরামের কাছে হাতজোড় করে প্রাণ ভিক্ষা চাইল তটিনীর মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোর্টের সামনে সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে ট্রিট করলে তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, ওই দেখো ওইদিকে ওটা কে, আর ওনাকে দিয়েই আমি তোমাদের সবাইকে শাস্তি পাইয়ে দেব। তোমার যেটুকু শাস্তি শাস্তি আমি কমাতে চেয়েছিলাম সেটুকু আর কমলো না, কারণ তুমি তোমার মেয়েকে জনসমক্ষে ট্রিট করছো। এ কথাটা শুনে অবাক হয়ে যায় সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, এসব তুমি কি বলছো? তুমি আমাকে শাস্তি পাইয়ে দেবে? আমি না তোমার ড্যাড হই? আর আমি তোমাকে সবকিছু দিয়েছি, আমি তোমাকে কি দেইনি বলো? তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুমি আমাকে সব দিয়েছো, কিন্তু কিন্তু তুমি তো ক্রিমিনাল, আমি একজন আইনজীবী আর তুমি একজন ক্রিমিনাল। তাই আমি তোমাকে তোমাকে বাবা বলে মানতে পারছি না। আমি আমি যে বাবাকে চিনি, যে সত্যজিৎ মুখার্জিকে চিনি, এটা সেই সত্যজিৎ মুখার্জি নয়। এটা এটা অন্য সত্যজিৎ মুখার্জি। আর এই সত্যজিৎ মুখার্জিকে আমি চিনতেও চাই না, চেনার কোনো ইচ্ছেও নেই আমার। এরপরে দেখাই যায় পিছন ফিরে দেখে বিজিতকে নিয়ে আসছে পরশুরাম ও তার টিম। এটা দেখে ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বিজিতকে ওরা তুলে নিয়েছে, আমরা তো আগে জানতাম না। তখন দেখা যায় কাবির বলতে থাকে, তার মানে আয়ুষীকে পরশুরামই বাঁচিয়েছিল, এজন্যই আয়ুষী পরশুরামের হয়ে গুণগান করছিল। ও কিছুতেই পরশুরামের ছায়াসঙ্গী থেকে সরছে না। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, হ্যাঁ তাই তাই তোমরা যেটা ভাবছো ঠিক সেটাই হয়েছে। পরশুরামই আয়ুষীকে বাঁচিয়েছে, তাই আয়ুষী তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছে, সাক্ষী দেবে। এরপরে দেখা যায় তখন দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, আয়ুষী কোর্টে আসবে না, আমি ওকে বলে দিয়েছি ও যেন কোর্টে না আসে। তখন দেখা যায় তটিনী এসে বলতে থাকে, কোর্টে তো অবশ্যই আসবে, আর এসেও গেছে। এরপরে আয়ুষী বলতে থাকে, ড্যাড আই এম সরি, আমি চাই না যে কোনো ক্রিমিনাল আমার বাবা হোক। তাই আমি আমি বলছি আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দেব, কারণ কারণ তুমি জেনে বুঝে বিজিতের হাতে আমাকে তুলে দিয়েছিলে। তুমি জেনে বুঝে বিজিতের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে। তুমি তো জানতে যে বিজিত একজন ক্রিমিনাল, তারপরেও কেন এমনটা করলে ড্যাড? তুমি তো সবটা জানতে, তারপরেও নিজের মেয়েদের এভাবে এভাবে জীবন বলি দিচ্ছ কেন? আর আরাধিয়াকেও তো তুমি ইচ্ছে করে কাবিরের সঙ্গে জুড়ে দিয়েছো। আর মেয়েটা সবসময় কুকড়াচ্ছে, ও না পারতে সরতে, না পারছে সেখানে থাকতে। আজকে যদি কাবিরের জেল হয়ে যায়, তবে আরাধিয়ার কি হবে তুমি কি বুঝতে পারছো? আর তুমি বুঝবে বা কি করে? তুমি তো টাকার পাগল, তোমাদের টাকা হলেই সবকিছু হয়। নিজের মেয়েদের সুখ শান্তির কোনো প্রয়োজন নেই তোমাদের কাছে, তাই না? তখন সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, আয়ুষী মুখ সামলে কথা বলো, উনি তোমার বাবা, তুমি ভুলে যাচ্ছ যে উনি তোমার বাবা। তখন আয়ুষী বলতে থাকে, না জেঠুমনি, আমি ভুলে যাচ্ছি না, কিন্তু কিন্তু আমি এখানে সাক্ষী হিসেবে এসেছি। এখানে আমি ওনাকে জিৎ মুখার্জি হিসেবে চিনছি, এখানে আমি কোনো বাবা হিসেবে চিনছি না। বাবা হচ্ছে বাড়িতে, এখানে নয়। এখানে উনি একজন ক্রিমিনাল, আর আমি ওনার প্রতিপক্ষের হয়ে সাক্ষী দিচ্ছি। কথা শুনে জিৎ আয়ুষীর গালে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই দেখা যায় নন্দিনী জিতের হাত ধরে ফেলে আর বলতে থাকে, এখানে কোর্ট, এটা কোর্ট, আর কোর্টের মধ্যে একটি মেয়ের গায়ে অযথা হাত তুললে কিন্তু তোমার নামে আরেকটি কেস বেড়ে যাবে কাকামণি। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, নন্দিনী এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো, উনি তোমার কাকাই হয়, তাই তুমি ওনার সঙ্গে মুখ সামলে কথা বলো। তখন নন্দিনী বলতে থাকে, কি মুখ সামলে কথা বলবো ড্যাড? এখানে তো মুখ সামলানোর মতো কোনো কিছু হয়নি। আমি আমি যেটা যেটা সত্যি, যেটা ঠিক সেটাই তো করছি, তাই না? উনি কেন এখানে আয়ুষীর গায়ে হাত তুলতে যাচ্ছে? এটা কোনো ভদ্র পরিবারের স্বভাব হতেই পারে না। উনি হচ্ছেন আয়ুষীর বাবা, তাই বলে কি উনি আয়ুষীকে কোর্টের মধ্যে এত মানুষের মধ্যে মারবে? এটা আমি মেনে নেব না, এটা আমি কিছুতেই মেনে নেব না। তখন দেখা যায় এই বলেই সত্যজিৎ মুখার্জি সবাইকে নিয়ে কোর্টের ভিতরে চলে যায়। এরপরে বিজিতকে নিয়ে পরশুরামও কোর্টে ঢুকলে তটিনী, আয়ুষী ও নন্দিনী একসঙ্গে কোর্টে ঢুকে। এরপরে দেখা যায় বিজিত সত্যজিৎ মুখার্জি ও ও কর্ণ চ্যাটার্জিকে একসঙ্গে কাঠগড়ায় তোলা হলে তখন তখন দেখা যায়
তটিনী সাউল জবাব করতে শুরু করে দেয়। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বারবার বলতে থাকে, "নন্দিনী প্লিজ এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। এমন কিছু করো না যার জন্য তোমার নিজেকে পরে পস্তাতে হয়।" তখন তখন নন্দিনী বলতে থাকে, "মহামান্য আদালত দেখুন, উনি উনি কোর্টের মধ্যে আপনার সামনে আমাকে হুমকি দিচ্ছে। তবে উনি কিরকম মানুষ আপনি তো বুঝতেই পারছেন। তবে তো আর প্রমাণের প্রয়োজনই হয় না। ওনাকে তো এই থ্রেটের জন্যই অন্ততপক্ষে ৩ বছরের জেল তো দিতেই পারেন, তাই না?" তখন দেখা যায় জজ সাহেব বলতে থাকে, আপনি এত বড় সাহস কোথা থেকে পান? কোর্টের মধ্যে একটি মেয়েকে এভাবে ট্রিট করছেন, তাও আবার উনি একজন উকিল। উকিলকে আপনি এভাবে জজ সাহেবের সামনে ট্রিট করতে পারেন না। আপনার এরকম কোনো রাইট নেই। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, সরি জজ সাহেব। আমি আই এম অ্যাবসলিউটলি সরি।" তখন দেখা যায় জজ সাহেব বলতে থাকে, "হ্যাঁ, মিসেস নন্দিনী মুখার্জি, আপনি আপনি প্রশ্ন করতে শুরু করুন।" এরপরে দেখা যায় তখন নন্দিনী আবার প্রশ্ন করতে শুরু করে। এরপরে দেখা যায় তখন বিজিত বলতে থাকে, আমি এখান থেকে অবশ্যই বেরোবো। আমি কোনো অন্যায় করিনি। আর তটিনী গাঙ্গুলি, তুমি আমার বিজনেস গুলো সব বন্ধ করে দিয়েছো। তোমার জন্য আজকে আমি জেল খাটছি। তোমাকে তো আমি অবশ্যই মেরে ফেলবো। তোমাকে শেষ করব। তারপরে দরকার হলে আমি সারাটা জীবন জেল খাটবো, ফাঁসির দড়িতে ঝুলবো। তারপরেও তোমার সংসারটা আমি কোনোভাবে সুন্দর করে গুছাতে দেব না। তোমার সংসারে অশান্তি আমি অবশ্যই আনবো। তখন তটিনী বলতে থাকে, এই বিজিত লাহিড়ী, একদম চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাক। এখানে বেশি গলাবাজি করবি না। আমার কিন্তু সেরকম ক্ষমতাও আছে। আমি তোকে এনকাউন্টার করে দিতে পারি। তখন তখন দেখা যায় জজ সাহেব বলতে থাকে, এখানে এখানে চুপ, এসব করবেন না। প্লিজ এখানে এসব করবেন না। আপনারা যেহেতু নিজেদের মধ্যে তর্ক-বিতর্ক করবেন, তবে কোর্টে আনার কি প্রয়োজন ছিল? আপনারা নিজেদের মধ্যেই করে নিতেন। আর এটা কোনো আইনের তথা পায় না যে এভাবে আদালতের মধ্যে থ্রেট করবেন। বুঝতে পেরেছেন? এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, জি, জি জজ সাহেব, সরি। এ বলে বসে পড়ে। এরপরে দেখা যায় এ বারবার অসভ্যতম করার কারণে জজ সাহেব উঠে চলে যায়। এরপরে পরশুরাম সত্যজিতের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, "আপনি অনেক বেড়ে গেছেন। এখানে আমি একজন ডিউটিবান অফিসার হিসেবে এসেছি। এখানে আমি কোনো শিবপ্রসাদ গাঙ্গুলি হয়ে আসিনি। এখানে আমার পরিচয় শুধুই পরশুরাম। স্পেশাল ব্রাঞ্চ অফিসার পরশুরাম। বুঝতে পেরেছেন?" এরপরে দেখা যায় তখন তটিনীর কাছে হাতজোড় করে কাঁদতে থাকে আর বলতে থাকে, "তটিনী, তুই প্লিজ জামাই বাবাকে বোঝা। তুই বোঝা যে উনি তোর বাবা।" এরপরে পরশুরামকে বলতে থাকে, "প্লিজ জামাই বাবা, তুমি বোঝার চেষ্টা করো। উনি তোমার শ্বশুর মশাই হন। আর তুমি ওনাকে ছেড়ে দাও। এভাবে ওনার কিছু করে দিলে আমি তো বিধবা হয়ে যাব। তোমার শাশুড়ি মা কষ্ট পাবে। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমি তো তোমার মায়েরই মতো। তারপরেও তুমি আমাকে বিধবা করতে পারবে? তুমি আমাকে কষ্ট দিতে পারবে? আর তটিনী, তুই কিছু বলছিস না কেন? তো ও যতই হোক, খারাপ হোক আর যাই হোক, উনি তো তোদের বাবা, তাই না? নন্দিনী, তুই তুই কি করছিস এসব? তুই কেন তোর বাবার বিরুদ্ধে কেস লড়ছিস? তুই তো তোর বাবার পাশে দাঁড়াতে পারতি। তুই তুই কেন এভাবে তোর বাবার পাশ থেকে সরে গিয়ে উল্টো তোর বাবার বিরুদ্ধেই লড়ছিস?" তখন তখন দেখা যায় নন্দিনী বলে ওঠে, "আমি কেন লড়ছি এটা তুমি খুব ভালো করেই জানো মা। দুদিন আগেও তোমার নাতির উপরে অ্যাটাক হয়েছিল। এমনকি কাল রাতেও হয়েছিল, তাই না রে টুটনি? কালকেও তো লাট্টুকে মারার চেষ্টা করা হয়েছিল।" তখন টুনি বলতে থাকে, "হ্যাঁ ম্যাম, মম, কালকেও তো লাট্টুকে মারার চেষ্টা করা হয়েছিল। ঠিক সময় মতো যদি আমি পৌঁছে না যেতাম, তবে হয়তো আমার লাট্টু আজকে আমাদের মাঝে থাকতো না। আমাদের লাট্টু কখন একদম একদম চলে যেত কেউ বুঝতে পারতো না। ছেলেটা আমার ব্যথায় কুঁকড়াচ্ছে, আইসিইউতে পড়ে আছে। তারপরেও ওরা কিছুতেই ছেলেটাকে আমার শান্তিতে থাকতে দিচ্ছে না। মারার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। এটার প্রতিশোধ তো নিতেই হবে, তাই না মা? প্লিজ তুমি এসবের মধ্যে এসো না। কারণ তুমি আসলেও আমি কখনোই পরশুরামকে বলবো না যে ওদেরকে ছেড়ে দিতে। কারণ
ওরা একেকটা ক্রিমিনাল, একেকটা করাপটেশিয়ার ক্রিমিনাল। একজনকে ছাড়লে সবগুলোর প্রতি ওদের আকর্ষণ থেকে যাবে। তখন আরো ঝুঁকি বাড়বে মা। প্লিজ, প্লিজ তুমি রিকোয়েস্ট করো না। এভাবে রিকোয়েস্ট করার কোনো মানেই হয় না। কারণ ওনারা সবাই সমান দোষী। আমি এখান থেকে শুধুমাত্র আমার বাবাকে ছাড়িয়ে নেবো, ওদেরকে এ ক শাস্তি দেবো, এটা তো হতে পারে না, তাই না মা? তুমি প্লিজ বাড়ি ফিরে যাও। এখানে থেকো না। এসবের মধ্যে তোমার থাকার কোনো প্রয়োজন নেই।